সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আমি ARM রহমতুল্লাহ। করোনায় গত 24 ঘন্টায় নতুন মৃত্যু হয়েছে 43 জনের। এ নিয়ে মোট মৃত্যু 1545। একই সাথে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 3412। এ নিয়ে মোট আক্রান্ত 1,19,198। একইভাবে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 880। এ নিয়ে মোট সুস্থ হয়েছে 47,635। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা 4,74,730 জনে পৌঁছেছে। দেশের কোভিড-19 সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা সালামতুল্লাহ রানা। সোমবার রাত 9:20 সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অ্যাডভোকেট সালামতুল্লাহ রানা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ছিলেন। তিনি মহেশখালী উপজেলা বিএনপির সহসভাপতি। তার গ্রামের বাড়ি মহেশখালী উপজেলার ফকিরাগোনা এলাকায়। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের 97% রপ্তানি পণ্যকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেয় চীনের সিদ্ধান্তকে ক্ষয়রাতি হিসেবে উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। গতকাল ঢাকায় গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে দেয়া চীনের শুল্কমুক্ত সুবিধা সম্পর্কে ভারতীয় কয়েকটি পত্রিকার প্রতিবেদন আমাদের নজরে এসেছে। চীনের দেয়া সুবিধা সম্পর্কে যে শব্দের ব্যবহার করেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। যেসব পত্রিকা এই ভাষা ব্যবহার করেছে তারা সাংবাদিকতার নৈতিকতা বিবর্জিত কাজ করেছে। কলকাতার আনন্দবাজার পত্রিকা গত শনিবার প্রথমে খয়রাতি শব্দ ব্যবহার করার খবর প্রকাশ করে। পরে জি নিউজের বাংলা সংস্করণ 24 ঘন্টার সংবাদের শিরোনামে খয়রাতি শব্দ ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, আজ 23শে জুন ঐতিহাসিক পলাশীর ট্র্যাজেডি দিবস। 263 বছর আগে এই দিনে পলাশীর আমবাগানে ইংরেজদের সাথে এক যুদ্ধে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে স্তমিত হয় বাংলার স্বাধীনতার শেষ সূর্য। পরাজয়ের পর নবাবের বেদনাদায়ক মৃত্যু হলেও উপমহাদেশে মানুষ নবাবকে আজও শ্রদ্ধা জানায়। তার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের স্বাভাবিক মৃত্যু হয়নি। ইতিহাসবিদ নিখিলনাথ রায়ের লেখা মুর্শিদাবাদ কাহিনী থেকে জানা যায়, নবাবের সেনাবাহিনীর তুলনায় ইংরেজদের সেনা সংখ্যা ছিল অনেক কম। সেখানে বিশ্বাসঘাতকতা না হলে নবাবের বিজয় ছিল সুনিশ্চিত। আর এক ইতিহাসবিদ ডক্টর রমেশ চন্দ্র বলেন, নবাব ষড়যন্ত্রকারীদের গোপন ষড়যন্ত্রের কথা জানার পর যদি মীর জাফরকে বন্দী করতেন তবে অন্যান্য ষড়যন্ত্রকারী ভয় পেয়ে যেত এবং ষড়যন্ত্র ব্যর্থ হলে পলাশীর যুদ্ধ হতো না। ইতিহাসবিদ মুবাশ্শর আলী তার বাংলাদেশের সন্ধানে গ্রন্থে লিখেছেন, নবাব সিরাজউদ্দৌলা প্রায় 1 লাখ সেনা নিয়ে ক্লাইভের স্বল্প সংখ্যক সেনার কাছে পরাজিত হন মীর জাফরের মুনাফিকিতে। অতি ঘৃণ্য মীর জাফরের কুষ্ঠরোগে মৃত্যু হয়। বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁ মৃত্যুর আগে দৌহিত্র সিরাজউদ্দৌলাকে নবাবের সিংহাসনের উত্তরাধিকারী করে যান। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর 1756 সালের এপ্রিল মাসে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন। নবাবের খালা ঘসেটি বেগম ইংরেজদের সাথে হাত মেলান। সেনাপতি মীর জাফর আলী খান, দনকুবের জগৎ শেখ, রাজা রায় দুর্লভ, অমিচাঁদ, ইয়ার লতিফ প্রমুখ ইংরেজদের সাথে ষড়যন্ত্রে মেতে ওঠেন। ধূর্ত ইংরেজরা সন্ধির চুক্তি ভঙ্গ করে চন্দননগরের ফরাসিদের দুর্গ দখল করে নেয়। এরপর 1757 সালের 17 জুন ক্লাইভ কাটোয়ায় অবস্থান নেয়। নবাব 22 জুন ইংরেজদের আগেই পলাশী পৌঁছে শিবির স্থাপন করেন। 23 জুন সকাল 8টায় শুরু হয় যুদ্ধ, কিন্তু প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় ঘটে। মীর জাফররা এভাবে হারিয়ে যাবে ইতিহাসের পাতা থেকে, আর যুগে যুগে মানুষ মনে রাখবে নবাব সিরাজউদ্দৌলাকে। পৃথিবীতে খারাপ লোকের মধ্যেও কিছু সৎ লোক আছে, সেটি মিথ্যে নয়। গতকাল চাঁদপুর শহরে যাত্রীর ফেলে যাওয়া 61 লাখ টাকা পুলিশের হাতে তুলে দেয় এক অটোরিকশা চালক। 15 বছর বয়সী সবুজ নামের ওই কিশোরের সততায় মুগ্ধ হয়েছেন জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমান। সততার পুরস্কার হিসেবে তাকে 5,000 টাকা দিয়েছেন এসপি এবং মালিককে বিকাশ এজেন্টকে টাকাগুলো বুঝিয়ে দিয়েছেন।
প্রিয় দর্শক শ্রোতা, করোনা টেস্ট নিয়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রয়োজনীয় মাত্রায় পরীক্ষার সুযোগ না থাকায় সংক্রমণের নানা উপসর্গ নিয়েই হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছেন এবং সামাজিক সংক্রমণ জ্যামিতিক হারে বেড়ে চলছে। 3.5 মাস অতিক্রম হলেও সরকারের চূড়ান্ত ব্যর্থতায় এখন সর্বত্র নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার ভাইরাস রাজনীতিকরণে ব্যস্ত। তিনি আরও বলেন, করোনা মহামারী মোকাবেলায় কেন্দ্রীয়ভাবে কাজের সমন্বয় নেই সুনির্দিষ্ট কোনো পলিসিও। বড় সমস্যা হচ্ছে কোভিড-19 মতো মহাদুর্যোগ মোকাবেলায় সরকারের একের পর এক ভুল, আত্মঘাতী ও সমন্বয়হীন সিদ্ধান্ত ও পদক্ষেপে আজ হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকিতে। এদিকে দেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হওয়ার 3.5 মাস পর এসেও সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও দেশি বিদেশি গবেষকেরা এই সময়ের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে পূর্বাভাস দিয়েছিলেন, স্পষ্টতা দেখা যাচ্ছে সেই পূর্বাভাস ভুল এবং সরকারও এখন ভিন্ন আঙ্গিকে লকডাউনের পথে হাঁটছে, যেটি কিছুদিন আগেই তুলে নেওয়া হয়েছিল। কিন্তু গবেষকরা বাংলাদেশে সংক্রমণ নিয়ে যে আভাস দিয়েছিলেন তা ঠিক কী কারণে ভুল প্রমাণিত হলো? গত এপ্রিল মাসে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ কবে শেষ হবে তা নিয়ে একটি প্রজেকশন দিয়েছিলেন। সেই প্রজেকশনে বাংলাদেশে করোনা ভাইরাসের সম্ভাব্য সমাপ্তি নিয়ে একটি সময়ের চিত্র দেওয়া হয়েছিল। সেই পূর্বাভাস নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয়, তবে গবেষণাটিতে কিছু অসঙ্গতি থাকায় সেই পূর্বাভাস খুব বেশি গ্রহণযোগ্যতা পায়নি। বাংলাদেশেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই জুন মাস থেকে করোনা ভাইরাসের সংক্রমণ কমবে আর পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে জুলাইয়ে, এরকম পূর্বাভাস দিয়েছিলেন। তবে অনেকের মতে যে পরিস্থিতি মাথায় রেখে তিনি কিংবা অন্যরা সম্ভাব্য সময়চিত্র দিয়েছিলেন, পরে সে পরিস্থিতি থাকেনি। সরকারও সাধারণ ছুটি তুলে দিয়েছে। আমরা প্রজেকশন বলি বা মডেলিং বলি, সেগুলোতে আমাদের কিছু শর্ত বা পূর্ব শর্ত অ্যাজামশন থাকে। তারা আরও বলেন, আমাদের এখানে ভালো কোয়ারেন্টিন হয়নি, আইসোলেশন হয়নি, লকডাউনটাও ভালো হয়নি, ফলে সংক্রমণ কমার যে ধারণা সেটাও বাস্তবে হয়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের প্রধান মোহাম্মদ রিদওয়ানুর রহমান বলেছেন, বাংলাদেশে এতদিনেও যে সংক্রমণ ঊর্ধ্বমুখী তার কারণ সংক্রমণ কমানোর কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়। এদিকে করোনা মহামারীর কারণে এবার খুবই সীমিত আকারে হজ আয়োজন করার কথা ঘোষণা দিয়েছে সৌদি আরব। গতকাল সোমবার সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় এই কথা জানায়। দেশটি জানিয়েছে, হজে বিভিন্ন দেশের নাগরিকেরা অংশ নিতে পারবেন, তবে তারাই শুধু যারা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন। মন্ত্রণালয়টি জানিয়েছে, করোনা ভাইরাস মহামারী অব্যাহত থাকায় এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে ও বড় সমাবেশে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ভারত মহাসাগরে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে। বিশ্বের বিভিন্ন মহাসাগরের ইরানের সামরিক বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী এই পরিকল্পনা হাতে নিয়েছে IRGC। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে আজ সোমবার বন্দর আব্বাস থেকে IRGCর নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাতশিরি জানান, সর্বোচ্চ নেতা IRGCকে ইরানের পানিসীমা থেকে দূরবর্তী সাগর মহাসাগরে উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরে একটি স্থায়ী ঘাঁটি করা হবে। প্রিয় দর্শক, এটি ছিল এখনকার মতো নিউজ আপডেট। ধন্যবাদ।